এটি হচ্ছে পৃথিবীর এয়ার ট্রাফিক। প্রতি মুহূর্তে শত শত এয়ারপ্লেন টেক অফ করছে এবং ল্যান্ডিং করছে। এই চিত্র থেকে এয়ার ট্রাফিককে যথেষ্ট ক্রাউডেড মনে হলেও আকাশে দুটি প্লেনের সংঘর্ষ হয়েছে এমন ঘটনা বিরল। এর কারণ হচ্ছে যথেষ্ট সূক্ষ্মভাবে এয়ারপ্লেন ট্রাফিক কন্ট্রোল করা হয়। রাস্তায় চাইলেই ট্রাফিক রুল ভঙ্গ করা গেলেও এয়ারপ্লেনের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। এয়ার ট্রাফিক কন্ট্রোল খুবই জটিল একটি বিষয়, কারণ এখানে অনেকগুলো বিষয় একসাথে মেনটেন করতে হয়। আজকের ভিডিওতে এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং এয়ারপ্লেন রুট সম্পৃক্ত বিভিন্ন বিষয় সম্পর্কে বলা হবে। আমি জুম্মান আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বিজ্ঞান পাইসি। কোনো একটি প্লেন এক স্থান থেকে টেক অফ করে অন্য স্থানে ল্যান্ড করার ক্ষেত্রে প্রাথমিক শর্ত হচ্ছে সঠিকভাবে গন্তব্যে পৌঁছানো। এক্ষেত্রে বেশ কিছু বিষয় বিবেচনায় রাখতে হয়। প্রথমত, গন্তব্যে যাবার ক্ষেত্রে প্লেন সঠিক পথে আছে কিনা তা লক্ষ্য রাখা। দ্বিতীয়ত, কিভাবে কম জ্বালানি এবং কম সময় ব্যয় করে গন্তব্যে যাওয়া যাবে সেই বিষয়টি লক্ষ্য রাখা। এখন এই সকল বিষয়গুলো নির্ভর করে এয়ারপ্লেন গন্তব্যে যাবার ক্ষেত্রে কোন রোড ব্যবহার করছে তার উপর। প্লেনের ক্ষেত্রে দুই ধরনের রোড রয়েছে: গ্রেট সার্কেল বা অর্থোড্রামিক রোড, রাম্প লাইন বা লক্সোড্রামিক রোড। ফ্ল্যাট সারফেসে দুইটি বিন্দুর মধ্যে সবচেয়ে কম দূরত্বের পথ হচ্ছে ওই দুইটি বিন্দুর সংযোগ সরলরেখা। কিন্তু পৃথিবী ফ্ল্যাট সারফেস নয়, যার ফলে পৃথিবীর পৃষ্ঠে দুই স্থানের মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব স্থান দুইটির সংযোগ সরলরেখা হবে না। পৃথিবীর মতো গোলাকার পৃষ্ঠে দুইটি বিন্দুর সর্বনিম্ন দূরত্ব হচ্ছে বিন্দু দুইটি দিয়ে গ্রেট সার্কেল আঁকলে যেই পথ পাওয়া যাবে সেই পথ। এখন প্রশ্ন হচ্ছে, গ্রেট সার্কেল এই বিষয়টি কি? যেই সার্কেল গোলককে সমান দুই ভাগে ভাগ করে তাকে বলা হয় গ্রেট সার্কেল। গোলক পৃষ্ঠের যে কোনো দুইটি বিন্দু দিয়ে একটি মাত্র গ্রেট সার্কেল অঙ্কন করা যায় এবং ওই গ্রেট সার্কেল বরাবর যেই পথ পাওয়া যাবে সেটাই হবে গোলকের এক স্থান থেকে অন্য স্থানে যাবার ক্ষেত্রে সবচেয়ে কম দূরত্বের পথ। তার মানে এয়ারপ্লেন যদি গ্রেট সার্কেল বরাবর এগিয়ে যায় তবে সবচেয়ে কম জ্বালানি খরচ হবে এবং গন্তব্যে যেতে সবচেয়ে কম সময় লাগবে। এখন গ্রেট সার্কেলকে আমরা যদি ফ্ল্যাট ম্যাপে উপস্থাপন করি তবে কিছুটা বিভ্রান্তি তৈরি হতে পারে। যেমন এখানে এ এবং বি বিন্দুর ক্ষেত্রে গ্রেট সার্কেল হচ্ছে এমন, অর্থাৎ সবচেয়ে কম দূরত্বের পথ, কিন্তু ফ্ল্যাট ম্যাপে এই রেখাকে সবচেয়ে কম দূরত্বের পথ বলে মনে হচ্ছে না। এখন এমনটা কেন তা আমার এই ভিডিওতে বিস্তারিত বলা হয়েছে। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যাই হোক, ফ্ল্যাট ম্যাপ বা মার্কেটার ম্যাপে দুই স্থানের সরাসরি সংযোগ রেখাকে বলা হয় রাম্প লাইন বা লক্সোড্রামিক রোড। এখন এই দুই ধরনের রোডের ক্ষেত্রেই কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। গ্রেট সার্কেলের ক্ষেত্রে জ্বালানি এবং সময় কম লাগলেও এই পথ অনুসরণ করে এগিয়ে যাওয়া খুবই কঠিন বিষয়, কারণ গ্রেট সার্কেল দ্রাঘিমার সাথে একটি নির্দিষ্ট কোণের বিপরীতে বিভিন্ন কোণ উৎপন্ন করে। যেমন এক্ষেত্রে লক্ষ্য করুন, এ থেকে বিতে যাবার ক্ষেত্রে প্রথমে 120 ডিগ্রি দ্রাঘিমার সাথে 37 ডিগ্রি, এরপর 100 ডিগ্রি দ্রাঘিমার সাথে 55 ডিগ্রি, এভাবে গন্তব্যের কাছাকাছি দ্রাঘিমার সাথে 140 ডিগ্রি কোণে এগোতে হবে। অর্থাৎ প্রতিনিয়ত দিক পরিবর্তন করতে হচ্ছে, যা মেনটেন করা সহজ নয় এবং এমন ক্ষেত্রে সামান্য ভুলে গন্তব্য থেকে বহু দূরে চলে যাবার সম্ভাবনা থাকে। অন্যদিকে রাম্প লাইনের ক্ষেত্রে বেশি দূরত্ব অতিক্রম করতে হয়, এতে জ্বালানি এবং সময় দুইটিই বেশি লাগে। তবে এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে দ্রাঘিমার সাথে একটি নির্দিষ্ট কোণে এগুলেই গন্তব্যে পৌঁছানো যায়। যেমন এই ক্ষেত্রে এ থেকে বিতে যেতে সকল দ্রাঘিমার সাথে 87 ডিগ্রি কোণে এগুলেই গন্তব্যে পৌঁছানো যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এয়ারপ্লেন কোন রুট ব্যবহার করে? আসলে এক্ষেত্রে গন্তব্য কতটা দূরে এর উপর নির্ভর করে এয়ারপ্লেন কোন পথ অনুসরণ করবে। গন্তব্য যদি যথেষ্ট দূরে হয়ে থাকে তাহলে গ্রেট সার্কেল রোডকে কিছু রাম্প লাইনে ভাগ করা হয় এবং রাম্প লাইনগুলো গ্রেট সার্কেলের কাছাকাছি থাকে। এতে একে তো কম পথ অতিক্রমের সুবিধা পাওয়া যায়, আবার দিক ঠিক রাখাও সহজ হয়। অন্যদিকে গন্তব্য যদি কাছাকাছি হয়ে থাকে তবে গ্রেট সার্কেল এবং রাম্প লাইনের মধ্যে দূরত্বের খুব বেশি পার্থক্য থাকে না, ফলে এমন ক্ষেত্রে রাম্প লাইন অনুসরণ করা হয়। এখন থিওরির মাধ্যমে আমরা বুঝতে পারলাম কোন পথ এয়ারপ্লেনের জন্য সুবিধাজনক, কিন্তু প্র্যাকটিক্যালি কখনো যাত্রার স্থান থেকে গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালিত হয় না। এর কারণ হচ্ছে এয়ারপ্লেন যখন আকাশে থাকে তখন তার চারপাশ দেখতে একই রকম দেখায়, এতে এয়ারপ্লেন তার অবস্থান নির্ণয় করতে পারে না, যার ফলে এয়ারপ্লেন পূর্ব নির্ধারিত পথ অনুসরণ করে বা নির্দিষ্ট পথে এগিয়ে যায়। এখন এই নির্দিষ্ট পথ কেমন হবে বা প্লেন কোন পথ অনুসরণ করবে তা ফ্লাইটের ধরনের উপর নির্ভর করে। ফ্লাইট সাধারণত দুই ধরনের: ভিএফআর বা ভিজুয়াল ফ্লাইট রুলস, আইএফআর বা ইনস্ট্রুমেন্ট ফ্লাইট রুলস। ভিএফআর পদ্ধতিতে পাইলট তার দৃষ্টিশক্তি ব্যবহার করে গন্তব্যে পৌঁছে। তার মানে গন্তব্যে যাবার জন্য পাইলট কিছু রেফারেন্স অবজেক্ট যেমন ল্যান্ডমার্ক, শহর, নদী কিংবা হাইওয়ের মাধ্যমে নেভিগেশন করে থাকে। স্বল্প দূরত্বের ফ্লাইট এবং ইমার্জেন্সি সার্ভিস যেমন রোগী পরিবহন, মিলিটারি, অগ্নি নির্বাপন ইত্যাদি ক্ষেত্রে ভিএফআর ব্যবহার করা হয়।
তবে এখানে বলে রাখি বিএফআর পরিচালনা করা যাবে কিনা এই বিষয়টি কিন্তু ওয়েদার কন্ডিশনের উপর নির্ভর করে। ওয়েদার কন্ডিশন কেমন থাকলে বিএফআর ফ্লাইট পরিচালনা করা যাবে, ওয়েদারের সেই কন্ডিশনকে বলা হয় ভিজুয়াল মেটারোলজিক্যাল কন্ডিশন বা ভিএমসি। এখন ওয়েদারের কোন কন্ডিশনকে ভিএমসি বলে গণ্য করা হবে সে বিষয়টি বলা যাক। প্লেন যদি 10,000 ফিট উপর দিয়ে চলাচল করে তবে মেঘকে প্লেনের সামনে পেছনে মিনিমাম 1,500 মিটার এবং উপরে নিচে মিনিমাম 300 মিটার দূরে থাকতে হবে এবং ভিজিবিলিটি মিনিমাম 8 কিলোমিটার থাকতে হবে। অন্যদিকে প্লেন যদি 10,000 ফিট নিচে দিয়ে চলাচল করে সেক্ষেত্রে ভিজিবিলিটি মিনিমাম 5 কিলোমিটার হতে হবে। বিএফআর এর ক্ষেত্রে আবার সময়ও ব্যবহার করা হয়ে থাকে। যেমন মনে করুন এ থেকে বিতে যাবার ক্ষেত্রে দুইটি রেফারেন্স অবজেক্ট রয়েছে, একটি হচ্ছে শহর 1 এবং দ্বিতীয়টি হচ্ছে শহর 2। এখন পয়েন্ট এ থেকে একটি নির্দিষ্ট বেগে ড্রাগিমার সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে 13 মিনিট গেলে শহর 1-এ যাওয়া যাবে। এরপর শহর 1 থেকে 85 ডিগ্রি অ্যাঙ্গেলে 9 মিনিট গেলে শহর 2 পাওয়া যাবে। এরপর শহর 2 থেকে 150 ডিগ্রি অ্যাঙ্গেলে 7 মিনিট গেলে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো যাবে, অর্থাৎ বিতে যাওয়া যাবে। তার মানে এখানে এ থেকে বিতে যাবার ক্ষেত্রে কোন দিকে কত মিনিট যেতে হবে এবং কত বেগে যেতে হবে তা পূর্ব নির্ধারিত থাকে এবং সেই অনুযায়ী পাইলট ফ্লাইট পরিচালনা করে। তবে এখানে স্পিড এবং টাইমের বিষয়টি বাতাসের গতির সাপেক্ষে প্রতিনিয়ত কারেক্ট করতে হয়। বিএফআর ফ্লাইটের ক্ষেত্রে দেশের সিভিল অ্যাভিয়েশন অথরিটি কর্তৃক নির্দিষ্ট রুট থাকে এবং সেই রুট অনুসরণ করে বিএফআর ফ্লাইট পরিচালনা করতে হয়। মনে করুন আপনি ঘন কুয়াশার মধ্য দিয়ে গাড়ি চালাচ্ছেন, কিন্তু কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে সামনের কিছুই দেখা যাচ্ছে না। এমন ক্ষেত্রে আপনি কি করবেন? এখন এই বিষয়টি প্লেনের ক্ষেত্রে বিবেচনা করুন। আবহাওয়ার জন্য উপরের ভিজিবিলিটি কম থাকতে পারে, আবার প্লেন বেশি উপরে গেলে নিচের কিছুই দেখা যায় না, শুধুমাত্র মেঘ দেখা যায়। তার মানে এমন ক্ষেত্রে রেফারেন্স ফ্রেম হিসেবে ব্যবহার করার জন্য আশেপাশে কিছুই থাকে না। এখন এমন পরিস্থিতিতে প্লেন সঠিক পথে এগুচ্ছে কিনা তা বোঝার জন্য যখন টেকনোলজির সহযোগিতা নেওয়া হয় তখন তাকে বলে আইএফআর। এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়। এর মধ্যে রেডিও নেভিগেশন এবং স্যাটেলাইট নেভিগেশন এই দুটি বিষয় সম্পর্কে বলা যাক। বিএফআর এর ক্ষেত্রে ভূপৃষ্ঠে থাকা বিভিন্ন কিছুকে রেফারেন্স অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। অন্যদিকে আইএফআর এর রেডিও নেভিগেশনের ক্ষেত্রে ভূমিতে থাকা রেডিও স্টেশনকে রেফারেন্স অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে প্লেন থেকে গ্রাউন্ড রেডিও স্টেশনকে দেখা না গেলেও রেডিও স্টেশন থেকে নির্গত নির্দিষ্ট ওয়েভলেন্থের রেডিও ওয়েভ প্লেনে থাকা যন্ত্র ক্যাচ করে এবং ককপিটে দেখায় প্লেন রেডিও স্টেশনের কাছে যাচ্ছে নাকি দূরে সরে যাচ্ছে এবং এর মাধ্যমে পাইলট তার দিক ঠিক রাখে। বিষয়টি কেমন তা বোঝার জন্য মনে করুন এ থেকে বিতে যেতে মোট 3টি রেডিও স্টেশন রয়েছে এবং এই রেডিও স্টেশনগুলোর কাভারেজ সার্কেলের মাধ্যমে দেখানো হলো। এখন প্লেন যদি সরাসরি এ থেকে বিতে যেতে চায় তাহলে খেয়াল করুন কিছুটা পথ রেডিও কাভারেজের মধ্যে নেই, যার ফলে প্লেন ওই স্থানে গেলে রেডিওর মাধ্যমে কোনো নির্দেশনা পাবে না, অর্থাৎ কোন দিকে যেতে হবে তা বুঝতে পারবে না এবং এই জন্যই প্লেনকে স্টেপ বাই স্টেপ এগোতে হয়, অর্থাৎ এক রেডিও স্টেশনের এরিয়াতে এসে সেখান থেকে অন্য রেডিও স্টেশনের এরিয়াতে যেতে হয়। এভাবে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে হয়, অর্থাৎ সার্বক্ষণিক রেডিও কাভারেজের মধ্যে থাকতে হয়। এখানে বলে রাখি রেডিও নেভিগেশনের বিষয়গুলো এখানে যতটা সরলভাবে উপস্থাপন করা হয়েছে বিষয়গুলো কিন্তু মোটেও এতটা সরল নয়। সাগর কিংবা দুর্গম অঞ্চলে রেডিও স্টেশন বসানো সম্ভব হয় না, এমন ক্ষেত্রে কাজে আসে স্যাটেলাইট। বর্তমানে অবশ্য প্রায় সব ধরনের ফ্লাইটের ক্ষেত্রেই স্যাটেলাইট নেভিগেশন ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে রেডিও স্টেশনের মাধ্যমে বোঝা যায় প্লেন রেডিও স্টেশনের কাছে যাচ্ছে নাকি দূরে যাচ্ছে, যার মাধ্যমে দিক ঠিক রাখা যায়। কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে প্লেন কিভাবে তার অবস্থান বুঝতে পারে? স্যাটেলাইটের মাধ্যমে অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে মিনিমাম 3টি স্যাটেলাইটের প্রয়োজন হয়, যার ফলে এই পদ্ধতিকে বলা হয় ট্রাইলেটারেশন। এখন এই বিষয়টি কেমন তা বোঝার জন্য 3টি স্যাটেলাইট বিবেচনা করুন, স্যাটেলাইট 1, স্যাটেলাইট 2 এবং স্যাটেলাইট 3। এখন মনে করি এই 3টি স্যাটেলাইট যতটুকু স্পেস কভার করছে এর মধ্যবর্তী কোনো একটি স্থানে প্লেনের অবস্থান। এখন এই বিশাল স্পেসের কোন স্থানে প্লেনটি রয়েছে তা বোঝার জন্য প্রথম স্যাটেলাইট তার অবস্থান থেকে প্লেনটির দূরত্ব নির্ণয় করবে। সেক্ষেত্রে ধরে নেই প্রথম স্যাটেলাইট থেকে প্লেনটি 2200 কিলোমিটার দূরে রয়েছে। তার মানে প্রথম স্যাটেলাইটের চারপাশে 2200 কিলোমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত কল্পনা করলে সেই বৃত্তের পরিধির কোনো একটি স্থানে প্লেনটি রয়েছে। ওই একই সময়ে দ্বিতীয় স্যাটেলাইট তার অবস্থান থেকে প্লেনের দূরত্ব নির্ণয় করবে। এক্ষেত্রে ধরা যাক দ্বিতীয় স্যাটেলাইট থেকে প্লেনটি 2000 কিলোমিটার দূরে রয়েছে। তাহলে দ্বিতীয় স্যাটেলাইট থেকে আবার 2000 কিলোমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত কল্পনা করুন। এক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় স্যাটেলাইটের ক্ষেত্রে দুইটি কমন পয়েন্ট পাওয়া যাবে এবং সেগুলো হচ্ছে এ এবং বি, এবং এই দুই বিন্দুর কোনো একটি বিন্দুতে প্লেনটি রয়েছে। ওই একই সময় তৃতীয় স্যাটেলাইটও তার অবস্থান থেকে প্লেনের দূরত্ব নির্ণয় করবে। ধরা যাক সেই দূরত্ব হচ্ছে 1800 কিলোমিটার। এবার আগের মতো তৃতীয় স্যাটেলাইট থেকে 1800 কিলোমিটার ব্যাসার্ধের বৃত্ত কল্পনা করলে 3টি স্যাটেলাইট থেকে একটি কমন পয়েন্ট পাওয়া যাবে এবং তখন এটা নিশ্চিতভাবেই বলা যাবে প্লেনটি ওই পয়েন্টে রয়েছে। এইভাবে স্যাটেলাইটের মাধ্যমে প্লেনের অবস্থান নির্ণয় করা হয়।
এবং প্লেন তো এক স্থানে স্থির থাকবে না, প্রতিনিয়ত এগিয়ে যাবে। এমন ক্ষেত্রে স্যাটেলাইট প্রতিনিয়ত তার ডেটা আপডেট করে প্লেনের রিয়েল টাইম অবস্থান নির্ণয় করে থাকে এবং এরপর এই অবস্থানকে জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট বা দ্রাঘিমা অক্ষাংশের মাধ্যমে প্লেনে থাকা জিএনএসএস ডিভাইসে প্রদর্শন করে, যার মাধ্যমে পাইলট প্লেনের দিক ঠিক রাখে। এখন স্যাটেলাইটের মাধ্যমে নেভিগেশন করার জন্য সম্পূর্ণ পৃথিবী স্যাটেলাইটের কাভারেজে থাকতে হবে এবং এই জন্য স্পেসে অনেক স্যাটেলাইটের প্রয়োজন। স্যাটেলাইটের মাধ্যমে নেভিগেশন করাকে বলে জিএনএসএস বা গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। পৃথিবীতে সার্বিকভাবে শুধুমাত্র একটি জিএনএসএস যে রয়েছে তা কিন্তু নয়, বিভিন্ন দেশ তাদের নিজেদের স্যাটেলাইটের মাধ্যমে এই সুবিধা দিয়ে থাকে, যেমন আমেরিকার জিপিএস, যার সাথে আমরা সবচেয়ে বেশি পরিচিত। এছাড়া রয়েছে রাশিয়ার গ্লোনেস, ইউরোপিয়ান ইউনিয়নের গ্যালিলিও, চায়নার বিডিএস, ভারতের আইরেন্স, জাপানের কুইজ। এদের মধ্যে জিপিএস এবং গ্লোনেসের মধ্যে আর্গুমেন্টেশন সিস্টেম রয়েছে, যা এদের অ্যাকুরেসি ইমপ্রুভ করেছে, ফলে এদের প্রতি বেশি আস্থা রাখা যায়। এই তো গেল প্লেন তার গন্তব্যে যাবার ক্ষেত্রে যেভাবে দিক ঠিক রাখে। এবার প্লেন আকাশে থাকাকালীন কী কী বিষয় মেনটেন করতে হয় সেই বিষয়গুলো বলা যাক। একটি রেললাইনে যদি দুইটি ট্রেন চলে আসে তবে মারাত্মক দুর্ঘটনা ঘটবে, যার ফলে ট্রেন ট্রাফিক একটি নির্দিষ্ট স্থান থেকে মেনটেন করা হয় যেন দুইটি ট্রেনের মধ্যে মিনিমাম দূরত্ব বজায় থাকে। ঠিক একইভাবে প্লেনের ক্ষেত্রেও এমন বিষয় রয়েছে। ভূপৃষ্ঠ থেকে ২৯,০০০ ফিট উচ্চতার মধ্যে যে সকল প্লেন চলাচল করে তাদের পরস্পরের মধ্যে ভার্টিক্যালি ১,০০০ ফিট দূরত্ব বজায় রাখতে হয় এবং ২৯,০০০ ফিট উপরের ক্ষেত্রে ভার্টিক্যালি ২,০০০ ফিট দূরত্ব বজায় রাখতে হয়। তবে আরভিএসএম এর আওতায় ২৯,০০০ ফিট উপরেও দুইটি প্লেনের মধ্যে ভার্টিক্যালি ১,০০০ ফিট দূরত্ব বজায় রাখা যায়, যা বেশি ফ্লাইট পরিচালনা করতে সহায়তা করে। এর বাইরে দুইটি প্লেনকে পাশাপাশি বা ল্যাটারাল সেপারেশন এবং আগে পেছনে বা লঙ্গিটিউডনাল সেপারেশনের ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হয়। এখন এই দূরত্ব কত হবে তা প্লেনের অবস্থানের উপর নির্ভর করে, যেমন প্লেন কি আকাশে রয়েছে নাকি এয়ারপোর্ট এরিয়ার মধ্যে রয়েছে। আগের সময়ে ল্যাটারাল এবং লঙ্গিটিউডনাল সেপারেশন অনেক বেশি ছিল, তবে বর্তমানে রিয়েল টাইম ট্র্যাকিং টেকনোলজির মাধ্যমে সেই দূরত্ব যথেষ্ট কমে এসেছে। যেমন এয়ারপোর্ট এরিয়ার ক্ষেত্রে ল্যাটারাল সেপারেশন মিনিমাম 3 নটিক্যাল মাইল বা ৫.৫ কিলোমিটার রাখতে হয়, অন্যদিকে আকাশে থাকাকালীন এই দূরত্ব রাখতে হয় 5 নটিক্যাল মাইল বা ৯.২৪ কিলোমিটার। এর বাইরে এয়ারপোর্টের ভেতর প্লেনের টেক অফ কিংবা ল্যান্ডিংয়ের ক্ষেত্রে বিশাল কর্মযজ্ঞ রয়েছে, কারণ সেই ক্ষেত্রে বিভিন্ন বিষয় মাথায় রাখতে হয়। আসলে এই সকল বিষয় এক ভিডিওতে বলা সম্ভব নয়, এমনকি ভিডিওতে এখন পর্যন্ত যা যা বলেছি তা এয়ার নেভিগেশনের খুবই বেসিক বিষয়। আপনি যখন এয়ার নেভিগেশন নিয়ে বিস্তারিত জানবেন তখন বুঝতে পারবেন এই বিষয়টি যে কতটা ব্যাপক পরিসরে বিস্তৃত। আসলে বর্তমানে আমরা বিভিন্ন আধুনিক সেবা ভোগ করছি, কিন্তু এই সেবার পেছনে যে কত কিছু মেনটেন করতে হয় কিংবা কত ধরনের টেকনোলজির ব্যবহার রয়েছে সেই সম্পর্কে আমাদের ধারণা খুবই সীমিত। কিছুদিন আগে পার্কার সোলার প্রোব সূর্যের সবচেয়ে কাছে গিয়েছিল এবং ২০২৫ সালে আবার যাবে। পার্কার সোলার প্রোব সূর্যের সবচেয়ে কাছে যাবার সাথে সাথে মানুষের তৈরি করা সবচেয়ে দ্রুত গতির বস্তু, যা সেকেন্ডে ১৯২ কিলোমিটার গতি অর্জন করেছে। এখন পার্কার সোলার প্রোব এই বিষয়গুলো কিভাবে অ্যাচিভ করলো এবং কিভাবেই বা সূর্যের এত কাছাকাছি গেল, এই বিষয়গুলো বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।